জুলাই হচ্ছে আমি আমার উপলব্ধি থেকে যতটুকু বুঝি ক্রমপুঞ্জীবিত অন্যায়ের বিরুদ্ধে একটা বিস্ফোরণ। এটা শুধু একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্রোহ বললে পুরাটা আসে না। এই আন্দোলনের শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে, কোটা সংস্কার আন্দোলন থেকে এটা শুরু। কিন্তু এই আন্দোলনটা যখন পরিণতি লাভ করে এবং যখন বিজয় অর্জিত হয়, তখন যারা শহীদ হয়েছেন, যারা জুলাইয়ে যুদ্ধ করেছেন, যে সমস্ত মায়েরা তাদের বাচ্চাদেরকে সম্মুখ সময়ের মতো সামনে যেতে বাধা দেননি, এলাও করেছেন, তাদের মনের মধ্যে শুধু কোটা সংস্কার ছিল না, তাদের মনের মধ্যে যেটা ছিল সেটা হলো এই যে দিনে দিনে পুঞ্জীবিত যে অন্যায় এবং অত্যাচার, যে অবিচার, এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে আরো যে অন্যায় হচ্ছে সেগুলোর প্রতিবাদের বিস্ফোরণ ছিল এই জুলাইয়ের গণঅভ্যুত্থান। আমরা স্মৃতিচারণ করব, এই স্মৃতিচারণ প্রত্যেকটা জিনিস আমাদেরকে যত স্মৃতিচারণ করি তত শোকাবহ করবে। কিন্তু এই শোক, এই যে মায়েদের এই যে কান্না এবং এই চোখের জল, এটাকে যদি আমরা ভালো কিছু করার শক্তিতে কনভার্ট করতে না পারি, ভালো কিছু করার শক্তিতে রূপান্তর করতে না পারি, তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থানের আসল উদ্দেশ্য সাকসেসফুল হবে না। আমি এখানে 11 সেপ্টেম্বর 2024 সালে দায়িত্ব পাই। দায়িত্ব পাওয়ার পর আজকে হয়তো আগামী এই সামনের সেপ্টেম্বর আসলে 1 বছর পূর্ণ হবে। এই সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আমরা দেখছি, সমাজের বিভিন্ন স্তরে স্তরে যে অন্যায় বা অনিয়ম অথবা যে দুর্নীতি, এই সমস্ত কিছু বিরুদ্ধেই আসলে আমাদের আন্দোলন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সামনের দিনগুলোতে সমাজের প্রত্যেকটা স্তরে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা অবস্থার পরে আমরা আরেকটা অবস্থার দিকে যাচ্ছি, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আসছি। আমরা যখন জুলাইয়ের শহীদদের তালিকা করা শুরু করি, আহতদের তালিকা করা শুরু করি, তখন আমাদের ঢাকার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। পুরো 63টা ডিস্ট্রিক্টে যতটুকু কাজ ছিল, এক ঢাকায় তার থেকে অনেক গুণ বেশি কাজ ছিল আমাদের জন্য। এক একটা শহীদ এবং আহতদের তথ্য যাচাই করার জন্য আমাদেরকে হাসপাতালগুলোতে যেতে হয়েছে, ওনারা যে স্পটে শহীদ কিংবা আহত হয়েছেন সেখানে যেতে হয়েছে, ওনাদের পরিবারের সাথে কথা বলতে হয়েছে, সংশ্লিষ্ট ডাক্তার কিংবা সংশ্লিষ্ট অফিসার অথবা থানায় খোঁজ দিতে হয়েছে। একটা লম্বা কর্মযজ্ঞের পরে আমরা যে ইনপুট দিয়েছি তার ভিত্তিতে প্রথম ধাপের তালিকাগুলো প্রকাশ হয়েছে। পরবর্তীতে এমআইএস বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরেও এবং বন্ধ হওয়ার সময় আমাদের কাছে অনেকগুলো আবেদন পেন্ডিং ছিল। আমরা কিন্তু বসে নেই, এমআইএস বন্ধ হয়েছে বিধায় কিন্তু আমরা বসে নেই। আমরা আমাদের আবার কিন্তু আমরা এই প্রত্যেকটা কিন্তু যাচাই করেছি এবং আমরা কিন্তু প্রাথমিকভাবে গেজেট হয়ে যাওয়ার পরে প্রাথমিকভাবে কিন্তু আমরা আরো শহীদ হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন দাবি আরো কিন্তু 11টা আমাদের কাছে এখন পেন্ডিং আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেগুলো আমরা এই টিমের কাছ থেকে তথ্য নিয়ে এখন আমাদের হাসপাতালগুলোতে এবং কনসার্ন যে ল অ্যান্ড এজেন্সি আছে তাদের কাছ থেকে ফাইনাল ইনপুটের জন্য দিয়েছি। সেই তথ্যগুলো পেলে আমরা সরকারের কাছে আগামীকালকে বা তার পরের দিন এটার জন্য পাঠাবো। এবং একই সাথে আহত হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের কাছে প্রায় 1000-এর উপরে আবেদন করেছে, এরপরেও গেজেট হওয়ার পরেও। সেই আবেদনও আমরা অত্যন্ত দ্রুত সময়ে বিভিন্ন জায়গায় আমাদের টিম এই সরেজমিন যাচাই করে একটা প্রাথমিক যাচাই বাছাই করে একটা লিস্ট আমাদের কাছে জমা দিয়েছে। সেটিও আমরা কমিটির মাধ্যমে ভেরিফাই করে সরকারের কাছে পাঠাবো।
এই কাজগুলো করতে গিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, একটু ধৈর্য রাখবেন। অনেকেই ছিল আনআইডেন্টিফাইড, আগুনে পুড়ে মারা গেছে, তার বাড়ি কোথায়, তার মা কোথায়, তার বাবাকে, এগুলো আমরা শনাক্ত করতে পারছিলাম না। এরকম কয়েকটাও ডেড বডির বিষয় আমরা এর মধ্যে এই 11টার মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে সমস্ত ছাত্র, তামিম খান সহ, যেটা কোঅর্ডিনেট করেছে তামিম সহ যারা কাজ করেছেন, তারা প্রায় সবাই আহতদের একটা টিম আমাদের সাথে কাজ করেছেন। তারা এই কাজে আপ্রাণ তারা চেষ্টা করেছেন এবং এখনো করছেন, এবং আশা করি আমরা এই পরের ধাপের যে যাচাই বাছাই করে সাকসেসফুলি আমরা যারা শহীদ এবং আহত হয়েছেন প্রকৃতপক্ষে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি না। একটু আগে আমি এখানে বসে থাকা অবস্থায় একজন আমাকে একটা কাগজ দিয়েছেন। এই কাগজে উনি কতগুলো দাবি উল্লেখ করেছেন। ওনার শেষের যে দাবিটা সেটা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের সুফল টেকসই করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় ছাত্র সমন্বয়কের প্রতিনিধি এবং অভিভাবক কমিটি গঠন করা হোক, না হলে রক্ত দিয়ে কেনা এই অর্জন হারিয়ে যেতে পারে। আমরা যেটা চিন্তা করেছি যে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যাপারে আমরা প্রাথমিক চিন্তা ভাবনা অলরেডি করেছি। আমরা জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং আপনাদের কাছে আমাদের আমন্ত্রণ যাবে। আমরা ওয়েলফেয়ার কমিটমেন্ট এন্ডিভার, অর্থাৎ কল্যাণের জন্য অঙ্গীকারের প্রচেষ্টা হিসাবে, এখানে কোনো দলমতের সম্পর্ক নাই, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই প্ল্যাটফর্মে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য, যাতে আমরা প্রত্যেকটা স্তরে ন্যায় নীতি প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ করার জন্য প্রশাসন এবং এই ছাত্র জনতা যাতে আমরা একসাথে কাজ করতে পারি সামনের দিনগুলোতে। সম্মানিত সুধী, আমরা জানি যে পার্থিব কোনো পদক্ষেপই আমাদের এই জুলাই শহীদদের যে পরিবার, বিশেষ করে মায়ের যে আর্তনাদ, বাবা মায়ের আর্তনাদ, সেটি কোনোভাবে প্রশমিত করতে পারে না। পৃথিবীর কোনো মায়ের পক্ষে সন্তান হারানোর বেদনা ভুলে যাওয়া সম্ভব নয়। আমরা জানি যে পবিত্র কোরআনে উল্লেখ আছে যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি জীবের জন্য মৃত্যু অমোঘ সত্য হলেও অকাল মৃত্যু সবসময় অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে সে মৃত্যু যদি হয় অন্যায়ভাবে হত্যা, তাহলে সেটি মানবতার জন্য কলঙ্ক। প্রিয় মায়েরা, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। জুলাই শহীদ এবং আহতদের নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক শহীদ পরিবার এবং আহতের সাথে দেখা করে কথা বলার সুযোগ পেয়েছি। কিছুদিন আগে দেখা হলো শহীদ গোলাম নাফিজের মা বাবার সাথে। শহীদের মা অঝরে কান্না করছিলেন। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ আমার মুখে ছিল না। আমি অনেক আহতকে দেখেছি যার শরীরে, তার পায়ে, হাতে এখনো বুলেট বিদ্ধ আছে। এরকম অসংখ্য স্মৃতি আমাদের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে বিরাজ করছে। সম্মানিত সুধী, আসলে এই বেদনাময় মুহূর্তে আমরা জুলাইয়ের চেতনাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। জুলাইয়ের শহীদ এবং আহতদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের দেশ বিনির্মাণ করে কিছুটা হলেও শহীদের আত্মাকে শান্তি দিতে পারি